অর্ক চৌধুরী বছর ৩০-এর এক তরুণ বন্যপ্রাণী গবেষক। শহুরে জীবনে অভ্যস্ত, যুক্তিবাদী এবং কিছুটা উদ্ধত। সুন্দরবনের কিংবদন্তি আর লোককথাকে সে স্রেফ অশিক্ষিত মানুষের কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তার গবেষণার বিষয় সুন্দরবনের বিচ্ছিন্ন খাড়িগুলিতে পরিবেশের পরিবর্তনে পাখিদের আচরণের পরিবর্তন। তার সঙ্গী ষাটোর্ধ্ব রহিম চাচা, ৩ পুরুষ ধরে যার জীবন কেটেছে সুন্দরবনের জলে জঙ্গলে। তাঁর চামড়ায় নোনা জলের দাগ, চোখে অভিজ্ঞতার গভীরতা আর মনে বন বিবির প্রতি অগাধ বিশ্বাস। নৌকাটা ধীমি গতিতে এগিয়ে চলেছে। এপ্রিলের শেষ দিককার আকাশটা যেন নীল কাঁচের মতো স্বচ্ছ। দুপুরের রোদ চিকচিক করছে নদীর জলে। সুন্দরবনের এই অংশটা একেবারে ভেতরের দিকে। সাধারণ পর্যটকদের আনাগোনা এখানে নেই। শ্বাসমূলগুলো যেন জলের তলা থেকে উঠে আসা কঙ্কালের আঙুল। গরান, গেওয়া, সুন্দরী গাছের ঘন জঙ্গল দুটো পার্কে প্রায় অদৃশ্য করে দিয়েছে। অর্ক তার হাই ডেফিনেশন ক্যামেরাটা দিয়ে একটা মাছরাঙার ছবি তুলতে ব্যস্ত। অসাধারণ! রহিম চাচা, দেখেছেন কি অসম্ভব সুন্দর নীল রং? রহিম চাচা নৌকার হাল ধরেছিল। সে একবার আকাশের দিকে তাকালো, তারপর জলের দিকে। তার কপালে চিন্তার ভাঁজ। অর্কবাবু, আকাশটার দিকে একবার চান, ভালো ঠেকছে না। অর্ক ক্যামেরা থেকে চোখ না সরিয়েই বলল, আকাশ তো পরিষ্কার, কি হবে? এই নীল ভালো নয় বাবু, এই হলো ঝড়ের আগের শান্তি। আমার মন বলছে আজ বিকালের মধ্যে কালবৈশাখী নামবে। চলেন, আজকের মতো ফিরে যাই। অর্ক হাসল। আরে চাচা, ভয় পাচ্ছেন কেন? ওয়েদার ফোরকাস্টে তো সামান্য বৃষ্টির কথা বলা আছে। আমার এই খাঁড়িটা আজ শেষ করতেই হবে। এখানকার পাখির ডেটা না নিলে আমার পুরো ট্রিপটাই নষ্ট। রহিম চাচা আর কিছু বলল না। সে জানে এই শহুরে বাবুদের যুক্তি দিয়ে বোঝানো যায় না। তারা বইয়ের কথা বিশ্বাস করে, প্রকৃতির ভাষা বোঝে না। সে শুধু বিড়বিড় করে বলল, বনবিবি, রক্ষা করো। নৌকাটা আরও গভীরে একটা সরু খাঁড়ির মধ্যে ঢুকে পড়ল। জায়গাটা কেমন যেন নিঝুম। পাখিদের ডাকও কমে এসেছে। জলের রং গাঢ় সবুজ, প্রায় কালো। অর্কর নিজেরই কেমন একটা অস্বস্তি হতে লাগল। মনে হচ্ছে হাজার হাজার চোখ যেন জঙ্গল থেকে তাদের দেখছে। হঠাৎ করে বাতাস থেমে গেল। গাছের একটা পাতাও নড়ছে না। ঝিঁঝি পোকার ডাকটাও কেমন করে যেন বন্ধ হয়ে গেছে। এক অসহ্য নীরবতা। অর্কর বুকের ভিতরটা কেমন ছ্যাঁত করে উঠল। রহিম চাচা, চারদিকটা এমন চুপ হয়ে গেল কেন? রহিম চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ঝড় আসছে বাবু, খুব বড় ঝড়। ইঞ্জিনটারে পুরো দমে চালান বলছি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পশ্চিম আকাশে গাছের মাথার উপর দিয়ে একটা কালো রেখা দেখা দিল। সেই কালো রেখাটা যেন একটা রাক্ষসের মতো দ্রুত এগিয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে দিনের আলো কমে গিয়ে সাঁঝের আধার নেমে এলো। প্রথমে শুরু হলো বাতাস, প্রথমে শোঁ শোঁ শব্দ, তারপর সেটা দানবীয় গর্জনে পরিণত হল। ছোট নৌকাটা খড়কুটোর মতো দুলতে শুরু করল। আকাশ ভেঙে বৃষ্টি নামল না, যেন কেউ আকাশ গঙ্গাটাকেই উপুর করে ঢেলে দিল। চারদিক অন্ধকার। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য জঙ্গলটা জীবন্ত হয়ে উঠছে, আবার পরক্ষণেই ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাচ্ছে। চাচা, কোন দিকে যাব? অর্ক চিৎকার করে বলল। বৃষ্টির শব্দে নিজের গলায় শুনতে পাচ্ছে না সে। আল্লাহ জানে। রহিম চাচা কোনো রকমে হালটা ধরে রেখেছে। এই ঝড়ে পথ চেনা যায় না, শুধু কোন চড়ে ধাক্কা না খাই সেইটা খেয়াল রাখতে হবে। হঠাৎ একটা বিকট শব্দ হলো। নৌকার ইঞ্জিনটা দুবার কাশির মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। সর্বনাশ! রহিম চাচার গলায় রাজ্য হতাশা। ইঞ্জিনে জল ঢুকেছে। নৌকাটা নিয়ন্ত্রণহীন। স্রোত আর বাতাস যেদিকে খুশি সেদিকে নিয়ে চলেছে। একবার একটা বড় গাছের ডালে ধাক্কা খেয়ে নৌকার এক পাশটা ভেঙে গেল। জল ঢুকতে শুরু করেছে হু হু করে। বাবু, নৌকা ডুববে। সাঁতার জানেন তো? জানি, কিন্তু এই অন্ধকারে, এই জঙ্গলে। অর্কর গলা ভয়ে শুকিয়ে কাঠ। ঠিক তখনই বিদ্যুতের আলোয় তারা দেখতে পেল ডানদিকে একটা উঁচি মতো দ্বীপ বা চর, আর সেখানে একটা ভাঙাচোরা একতলা পাকা বাড়ি, সম্ভবত পুরনো ফরেস্ট চৌকি। ওইখানে, ওই চরে নৌকা ভেড়াতে হবে। রহিম চাচা তার সমস্ত শক্তি দিয়ে ভাঙা ডাঁড়টা দিয়ে চেষ্টা করতে লাগল। কয়েক মুহূর্ত যেন অনন্তকাল।
অবশেষে একটা বিশাল ঢেউয়ের ধাক্কায় তাদের নৌকাটা সজোরে কাদায় আঁচড়ে পড়ল। অর্ক আর রহিম চাচা কোনো রকমে লাফিয়ে নেমে হাঁটু সমান কাদা ভেঙে সেই পোড়ো বাড়িটার দিকে দৌড় দিল। বাড়ির দরজাটা ভাঙা, ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে লাগল। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে, বাজ পড়ার শব্দে কান পাতা দেয়। বাঁচলাম, হাঁপাতে হাঁপাতে বলল অর্ক। রহিম চাচা ঘরের কোণে রাখা একটা হারিকেন খুঁজে বের করে জ্বালাবার চেষ্টা করতে লাগল। তার হাত কাঁপছে। সে বিড়বিড় করে বলছে, এই জায়গাটা ভালো না, এইটা ছায়াদ্বীপ, দিনের বেলাতেও কেউ এই চরে নামে না। কেন, কি আছে এখানে? অর্ক টর্চ জেলে ঘরটা দেখছিল। দেওয়ালে শ্যাওলা, মেঝেতে ধুলোর আস্তরণ, কয়েকটা ভাঙা চেয়ার আর একটা টেবিল ছাড়া কিছুই নেই। রহিম চাচা হারিকেনটা জ্বালিয়ে বলল, এখানে যারা আসে তারা ফেরে না। লোকে বলে ঝড়ের রাতে এখানে মেঘ ডাকিনী নেমে আসে। অর্ক হেসে ফেলত, কিন্তু এই পরিস্থিতিতে তার হাসি পেল না। শুধু বলল, এসব আপনাদের বানানো গল্প। ঝড়টা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হচ্ছে কেউ যেন ঘরের চালটাকেই উপড়ে নেবে। হঠাৎ অর্কর মনে হলো বৃষ্টির শব্দের সাথে সে অন্য একটা আওয়াজ শুনতে পাচ্ছে, একটা কান্নার আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, একটা বাচ্চার কান্নার মতো। চাচা, শুনছেন? রহিম চাচা চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়ছিল। সে চোখ না খুলেই বলল, কিছু শুনবেন না বাবু, কানে তুলা দেন, যা শুনবেন সব মনের ভুল। কান্নার শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। এবার মনে হচ্ছে ঘরের বাইরে দরজার কাছেই কেউ কাঁদছে। অর্কর গা ছমছম করে উঠল। সে টর্চটা দরজার দিকে ফেলল। ভাঙা দরজার ফাঁক দিয়ে শুধু অন্ধকার আর বৃষ্টির ধারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কান্নার শব্দটা থেমে গেল। এবার শোনা গেল একটা মেয়ের গলা, খুব মিষ্টি কিন্তু অসম্ভব করুণ। অর্ক, দরজাটা খোলো, আমি বাইরে ভিজছি, আমার খুব ভয় করছে। অর্ক পাথর হয়ে গেল। এই গলাটা তার খুব চেনা, অসম্ভব চেনা। এটা রিয়ার গলা, তার স্ত্রী রিয়া, যে ২ বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। রিয়া? অর্কর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো। তার সমস্ত যুক্তি, সমস্ত বিজ্ঞান ধুয়ে মুছে গেল। তার মনে হল রিয়া হয়তো কোনোভাবে বেঁচে আছে, এখানেই আটকে পড়েছে। অর্কবাবু, কার সাথে কথা বলেন? রহিম চাচার তীব্র চিৎকারে তার ঘোর কাটল। খব্বরদার, ওই ডাকে সাড়া দেবেন না, ওইটা মেঘ ডাকিনি। ও আপনার মনের সবচেয়ে প্রিয় মানুষের গলা নকল করতে পারে, ও ফাঁদ পাচ্ছে। কিন্তু অর্কর মন মানছে না। না চাচা, ওটা লিয়াই, আমি ওর গলা চিনি। ওইটা আপনার মনের দুর্বলতা নিয়ে খেলছে বাবু। রহিম চাচা প্রায় কেঁদে ফেলে বলল, ও আপনাকে বাইরে নিতে চায়। একবার বাইরে গেলে আর ফিরতে পারবেন না। ওই কাদায়, ওই জলে আপনারা টেনে নিয়ে যাবে। বাইরে আবার সেই গলা, অর্ক, আমার খুব ঠান্ডা লাগছে, তুমি আমাকে ভেতরে আসতে দেবে না? অর্ক টলটলে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। তার চোখ দিয়ে জল পড়ছে, তার ভেতরটা দুমড়ি মুচড়ে যাচ্ছে। রিয়াকে সে খুব ভালোবাসত। তার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে। রহিম চাচা এগিয়ে গিয়ে অর্কের পথ আটকাল। পারবেন না বাবু, আমি আপনাকে মরতে দিতে পারব না, সরুন আমার পথ থেকে। অর্ক প্রায় পাগলের মতো চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্যদিকের একমাত্র জানালাটায় সজোরে একটা ধাক্কা লাগল। কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল। ভাঙা জানালার ওপারে বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য যে ছায়ামূর্তিটা দেখা গেল তা ভোলার নয়। লম্বা, শীর্ণ একটা দেহ, ভেজা চুল মুখের উপর এমনভাবে লেপ্টে আছে যে মুখটা দেখা যাচ্ছে না। শরীরটা যেন কাদা আর শ্যাওলা দিয়ে তৈরি। তার লম্বা, সরু আঙুলগুলো জানালার ভাঙা কাঁচ আঁকড়ে ধরে আছে। কোনো মুখ না দেখা গেলেও অর্কর মনে হল সেই ছায়ামূর্তির চোখ দুটো তার দিকেই তাকিয়ে আছে। সেখান থেকে ঠিকরে বেরোচ্ছে অনন্তকালের ক্ষুধা আর ঘৃণা। আর তার মুখ দিয়ে বেরিয়ে আসছে রিয়ার মিষ্টি গলা, ভেতরে আসব? অর্ক আতঙ্কে চিৎকার করে পিছিয়ে এলো। এবার সে বুঝতে পেরেছে রহিম চাচা মিথ্যে বলেনি, এটা রিয়া নয়, এটা ভয়ঙ্কর কিছু। রহিম চাচা আর দেরি করল না।
সে তার ঝোলা থেকে একটা ছোট কৌটো বের করল। তার মধ্যে ছিল কিছুটা ধুনো আর শুকনো লঙ্কা। সে ঘরের মাঝখানে সেটা জ্বালিয়ে দিল। তীব্র ঝাঁঝালো গন্ধে ঘরটা ভরে গেল। বনবিবি মা, রক্ষা করো, তোমার সন্তানদের রক্ষা করো! রহিম চাচা চিৎকার করে মন্ত্র পড়তে লাগল। বাইরের সেই এন্টিটিটা যেন আরও ক্ষেপে গেল। এবার শুধু কান্নার শব্দ নয়, শুরু হলো বিকট অট্টহাসি। সেই হাসি শুনে মনে হচ্ছিল মাথার শিরাগুলো ছিঁড়ে যাবে। ঘরের দেওয়ালে চালে শুরু হলো সজোরে ধাক্কাধাক্কি। মনে হচ্ছে গোটা 10 লোক মিলে বাড়িটা ভাঙার চেষ্টা করছে। অর্ক, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমাকে বাইরে এই ঝড়ে ফেলে রাখলে? রিয়ার গলাটা এবার অভিযোগে ভরা। অর্ক 2 হাতে কান চেতে বসে পড়ল। তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। তার যুক্তি, বুদ্ধি, জ্ঞান সবকিছু পরাজিত হয়েছে এক আদিম ভয়ের কাছে। বাবু, চোখ বন্ধ করেন, মন শক্ত করেন। রহিম চাচা বলল, ওর দিকে চাইবেন না, ওর কথায় কান দেবেন না, ও আপনার ভয় থেকে শক্তি পায়। হঠাৎ সব শব্দ থেমে গেল। একেবারে পিন পড়ার নীরবতা। বাইরের ঝড়ের শব্দও যেন কমে এসেছে। অর্ক ভয়ে ভয়ে চোখ খুলল। চলে গেছে? রহিম চাচা ফিসফিস করে বলল, না, এখনো নতুন চাল চালবে। আর ঠিক তখনই ঘরের কোনায় রাখা ভাঙা টেবিলটা নিজে থেকে ঘর ঘর শব্দ করে সরতে শুরু করল। অর্কর ক্যামেরা ব্যাগটা শূন্যে উঠে সজোরে দেওয়ালে আছড়ে পড়ল। লেন্সটা চুরমার হয়ে গেল। হারিকেনের আলোটা দপদপ করে কাঁপছে। এবার অর্ক শুনতে পেল তার মায়ের গলা। তার মা, যিনি 5 বছর আগে মারা গেছেন। অর্ক, খোকা, এদিকে আয় বাবা, দেখো আমি এসেছি। এইবার অর্কর বাঁধ ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। এটা অসহ্য। এই মানসিক অত্যাচার মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। রহিম চাচা দেখল অর্ক ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সে শেষ চেষ্টা করার জন্য মনস্থির করল। সে তার গলার তাবিজটা খুলে অর্কের হাতে পরিয়ে দিয়ে বলল, এইটা আমার দাদার দেওয়া, বনবিবির দোয়া আছে এতে। যাই হোক, এইটা খুলবেন না, আমি বাইরে যাচ্ছি। না চাচা, যাবেন না। অর্ক আতকে উঠল। যেতে হবে বাবু, ও আপনাকে যায়, ওর নজর আপনার থেকে সরাতে হবে। আপনি শুধু চোখ কান বন্ধ করে মায়ের নাম জপ করেন। এই বলে রহিম চাচা একটা ভাঙা চেয়ারের পায়া হাতে নিয়ে ভাঙা দরজা দিয়ে এক লাফে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই সে চিৎকার করে উঠল, আয়, এদিকে আয় শয়তান, তোর সাহস থাকলে আমার সাথে লড়। অর্ক শুধু শুনতে পেল রহিম চাচার চিৎকারের সাথে মিশে গেল একটা তীব্র, তীক্ষ্ণ, অমানুষিক আর্তনাদ। তারপর একটা ভারী কিছু জলে পড়ার শব্দ। তারপর সব চুপ। ঝড়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কতক্ষণ অর্ক ওইভাবে বসেছিল তার খেয়াল নেই। ভয়, ক্লান্তি আর মানসিক আঘাতে সে প্রায় অর্ধচেতন। যখন তার জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঝড়ের তাণ্ডব থেমে গেছে। ভাঙা জানালা দিয়ে ভেজা মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে। অর্ক টলটলে বাইরে এলো। চরের উপরটা ঝড়ের লণ্ডভণ্ড, গাছপালা উপড়ে পড়েছে, চারিদিকে কাদা আর জল। সে দেখল তাদের নৌকাটা চরের কিনারে অর্ধেক ডোবা অবস্থায় পড়ে আছে। আর একটু দূরে জলের ধারে রহিম চাচার নিথর দেহটা পড়ে আছে। আর চোখ দুটো খোলা, আকাশের দিকে তাকিয়ে, মুখে কোনো ভয় বা যন্ত্রণার চিহ্ন নেই, বরং এক আশ্চর্য প্রশান্তি। অর্ক কান্নায় ভেঙে পড়ল। এই বৃদ্ধ মানুষটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিল। যার বিশ্বাসকে সে কুসংস্কার বলে উপহাস করেছিল, সেই বিশ্বাসে আজ তার প্রাণ বাঁচাল। কয়েক ঘন্টা পর ফরেস্ট গার্ডের একটা পেট্রোল বোট তাকে উদ্ধার করে। অর্ক তাদের সব কথা খুলে বলেছিল, তারা বিশ্বাস করেনি। বলেছে ঝড়ের রাতে দুর্ঘটনা ঘটেছে। রহিম চাচা হয়তো নৌকা থেকে পড়ে গিয়ে মারা গেছেন। অর্কর মানসিক অবস্থাও ঠিক নেই। শহরে ফিরে এসেছে অর্ক। তার গবেষণা অসমাপ্ত, কিন্তু তার জীবনটা আর আগের মতো নয়। সে এখন আর রাতের অন্ধকারে একা থাকতে পারে না। বৃষ্টির শব্দ শুনলে তার বুকের ভিতরটা কেঁপে ওঠে। আর মাঝে মাঝে যখন গভীর রাতে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তার মনে হয় বহু দূর থেকে বাতাসের সাথে ভেসে আসছে একটা মিষ্টি করুণ স্বর, অর্ক, দরজাটা খোলো। সে জানে মেঘডাকিনী তার পিছু ছাড়েনি। সে হয়তো সেই ছায়াদ্বীপেই রয়ে গেছে, কিন্তু তার ডাক অর্কের আত্মার গভীরে চিরদিনের জন্য খোদাই করা আছে। সুন্দরবনের সেই ভয়ঙ্কর রাতটা তাকে শিখিয়ে দিয়ে গেছে, যেখানে বিজ্ঞানের শেষ, সেখান থেকেই হয়তো বিশ্বাসের শুরু। আর কিছু ভয়ঙ্কর সত্য যুক্তিরও অতীত। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।